নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় আর যে শাকচুন্নি। জানি এবারে আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি সঙ্গে নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হীরের আংটির পর্ব 6। শুনতে থাকুন। রাত 10:30 নাগাদ যখন বাড়িতে কেউ ঘুমোতে গেল না, তখন রতন বাড়ুজ্যে তার ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে ডেকে বললেন, তোমরা যে যার ঘরে গিয়ে দৌড় দিয়ে শুয়ে পড়ো, সারা শব্দ করো না, সব বাতি নিভিয়ে দাও। আজ রাতে আমার কাছে বিশেষ দুজন অতিথি আসবেন, তাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। তাছাড়া আর একজন বিশেষ অতিথি বাড়িতে আছেন, তিনি যেন ঘুণাক্ষরেও কিছু টের না পান। রতন বাড়ুজ্যের আদেশ অমান্য করার সাধ্য কারো নেই। সকলেই ঘরে গিয়ে দরজা বন্ধ করল। আস্তে আস্তে অমাবস্যার রাত গভীর হতে লাগল। নিজের ঘরে রতন বাড়ুজ্যে আর পাঁচু জেগে অপেক্ষা করতে লাগল। রাত একটু গাঢ় হলো, অন্ধকার আরো ঘুটঘুটি। শেয়াল এক প্রহরের জানান দিল। রতন বাড়ুজ্যের বাড়ির বাগানে কোনো নড়াচড়া নেই কোথাও, শুধু জোনাকি জলে আর ঝিঁঝি ডাকে অবিরাম। হঠাৎ আমবাগানের দিক থেকে বেড়ালের মতো একটা ছায়া লাফিয়ে উঠল দেওয়ালের ওপর। তারপর আরও একজন। দেওয়ালের ওপর উঠে কিছুক্ষণ নিস্পন্দ রইল দুটি ছায়া। চারদিকটা ভালো করে অনুমান করে নিল। তারপর নিঃশব্দে ঝুল খেয়ে নেমে পড়ল বাগানে। কুকুরটার ডেকে ওঠার কথা, ডাকল না, তেড়েও এলো না। দুজনে গাছপালার ফাঁক দিয়ে নিঃশব্দে এগোতে লাগল। উত্তরের ঘরের জানলা খোলা। জানলার নিচে কলাবতীর মস্ত মস্ত ঝোপ। দুটি ছায়া নিঃসাড়ে সেই ঝোপের মধ্যে ঢুকে গেল। একটু বাদে আস্তে আস্তে একজন মাথা তুলল, কান পেতে শুনল ঘরের মধ্যে শ্বাসের আওয়াজ কিরকম হচ্ছে। ঘুমন্ত মানুষের শ্বাসের আওয়াজ অন্য রকম হয়। নিশ্চিন্ত হয়ে লোকটা একটা স্প্রে গান তুলে ঘরের মধ্যে তীব্র ঘুমের ওষুধ ছড়িয়ে দিল। শ্বাসের শব্দ আস্তে আস্তে আরও গাঢ় হয়ে গেল। জানলায় লোহার শিক এবং তা বেশ মজবুত। স্প্রে গান ঝোলার মধ্যে রেখে লোকটা একটা অ্যাসিডের শিশি বের করে দুটো শিকের দেওয়ালে ঠেলে দিল একটু একটু করে। কয়েক মিনিট পর দ্বিতীয় লোকটা দু হাতের চাপে দুটো শিক দুদিকে সরিয়ে অনেকটা ফাঁক করে ফেলল। নিঃশব্দে ঘরে ঢুকলো দুজন। একজন একটা কমজোরি টর্চ জেলে বিছানায় আলো ফেলল, বলল, হয়তো। অন্যজন একটু ঝুঁকে গন্ধর্বের আঙুল থেকে আংটিটা খুলে নিল। চোখের পলকে সেটা ট্যাঁকে গুজে সে ঘরের অন্যান্য জিনিসে মন দিল। ঘরে খুব বেশি কিছু নেই। একটা কাঁসার গ্লাসে জল ঢাকা ছিল, সেটা ঝোলায় পুরল লোকটা। দ্বিতীয়জন কোমর থেকে একটা ভোজালি বের করে ফেলল, বলল, বলিস তো এটাকে খুন করে ফেলি। ষষ্ঠী চাপা গলায় বলল, থাকে, যেতে দাও। তার মানে চুরি এক জিনিস, খুন অন্য। খুনের আর কোনো দরকারও নেই, আমার জিনিস, আসল জিনিস পেয়ে গেছি। কিন্তু আমার টাকাটা? ষষ্ঠী মৃদু একটু হেসে চাপার স্বরে বলল, পাবে। ও সামান্য টাকা তোমার মারব না। এখন চলো, জায়গা মতো জিনিসটা পৌঁছে দিতে হবে। দ্বিতীয় লোকটা
আর আপত্তি করল না। দুজনে আবার জানলা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে দেওয়াল ডিঙিয়ে বাইরে চলে এলো। ষষ্ঠী হঠাৎ বলল, কুকুরটা ডাকলো না কেন বলো তো? তার চুপ। টিকে বলল, সেটাই ভাবছিলাম, ওরকম বদমেজাজি কুকুর একদম চুপ মেরে রইল। দুজনে আমবাগানের ছায়ায় গা ঢাকা দিয়ে হেঁটে বাঁশবনের অন্ধকারে ঢুকল। এ পথে শর্টকাট হয়, রাস্তাও নিরাপদ। বাঁশবনে একটু গভীরে ঢুকেই টিকে ডাকল, ষষ্ঠী। চলো টিকেরা, আংটিটা দে। আংটি? আংটি তোমাকে দেব কেন? ও তো বখরার মাল নয়। তোমাকে থেকে টাকা দেব বলেছি, ঠিক দেব। আংটি বকরার জিনিস নয়। কে বলল? আলবাত বকরার জিনিস, দে। ষষ্ঠী দুপা পিছিয়ে গিয়ে হিংস্র গলায় বলল, না। টিকে এক হাতে ষষ্ঠীর গলাটা টিপে ধরে অন্য হাতে তাকে একটা 5 কিলো ওজনের চড় কষালো। তারপর তার ট্যাঙ্ক থেকে আংটিটা খুলে নিয়ে নিজের ট্যাঁকে রেখে বলল, এবার চল। ষষ্ঠী আর গাঁইগুঁই করল না। গালে একটা হাত বোলাতে বোলাতে টিকের পিছু পিছু হাঁটতে লাগলো। কালী স্যাঁকড়া জেগে বসে থাকবে এরকম কথা ছিল। আংটিটা পেলেই সে হিরে খুলে নিয়ে সোনা গলিয়ে ফেলবে। কিন্তু কার্যত দেখা গেল কালী স্যাঁকড়া জেগে নেই। ঘর অন্ধকার, দরজাও বন্ধ। ষষ্ঠী আর টিকে চাপা স্বরে বলল, কালিদা, ও কালিদা। জবাব নেই। ষষ্ঠী দরজায় ধাক্কা দিল। অমনি কপাট খুলে গেল ঝড়াত করে। ভিতরের দৃশ্য দেখে দুজনেই হাঁ। কালী স্যাঁকড়া উপুড় হয়ে পড়ে আছে। তার সিন্দুক খোলা আলমারি হাঁ হাঁ করছে। কি হয়েছে তা বুঝতে দুজনের এক লহমা লাগলো। মুখে চোখে জলের ছিটে দিতেই কালী স্যাঁকড়া অবশ্য চোখ মেলল, ডুকরে কেঁদে উঠল, ষষ্ঠী, তোর মনে কি এই ছিল রে? ষষ্ঠী বিরক্ত হয়ে বলল, কি হয়েছে বলো তো? হওয়ার আর বাকি কি রাখলি বাপ? চেয়ে দেখ, আমার এত কাল ধরে তিল তিল করে জমানো টাকা পয়সা সোনা দানা সব 5 মিনিটের মধ্যে লোপাট। টিকে ধমক দিয়ে বলল, কি করে লোপাট হলো সেটা বলো। কাঁদতে কাঁদতে কালী স্যাঁকড়া বলল, মিনিট 10-15 আগে ষষ্ঠীর গলা শুনতে পেলুম বাইরে থেকে, কালিদা কালিদা করে ডাকছে। উঠে দরজা খুলে দিতেই একটা লোক ঘরে ঢুকে পড়ল। তুমি শব্দটি করার সময় পেলাম না। একটা রদ্দা বসিয়ে মাটিতে ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই। উঠে দেখছি সব ফর্সা। টেকে ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, ষষ্ঠী, লোকটা যে 1 নম্বরের বদমাস সেটা কে না জানে। সুযোগ পেলে নিজের মায়ের গয়না ও চুরি করবে। কিন্তু কালিদা, গত 2 ঘন্টায় ষষ্ঠী তোমার দোকানে আসেনি, কারণ ও আমার সঙ্গে ছিল। কালী স্যাঁকড়া নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলল, তাহলে সে ষষ্ঠীরই মাসতুতো ভাই হবে। তো আমি যে ধনে প্রাণে গেলুম রে। ষষ্ঠী হঠাৎ বলল, না, একেবারে যাওনি। সে আংটিটা পাওয়া গেছে। যা চুরি গেল তা সুদে আসলে তুলে নিতে পারবে। দিশাহারা হয়ে কালী স্যাঁকড়া বলল, আংটি কই দেখি। টিকের ট্যাঁকে হাত রেখে বলল, কিন্তু ভাগ বাটোয়ারা কেমন হবে সেটা আগে শুনি। কালী বলল, কত চাস? 50,000। ও বাবা, বলিস কি রে, ডাকাত! আমার কত গেছে জানিস? লাখ টাকার ওপর। তারপর 400 টাকার সন্ধ্যেতেই ছেলেটার হাতে গুনে দিয়েছি। টিকে মাথা নেড়ে বলল, তোমার যা গেছে তা উসুল করেও আংটির দৌলতে তোমার অনেক থাকবে। আমি 50,000 আর ষষ্ঠী 500।
500 বলে ষষ্ঠীর চোখের পলক ফেলতে ভুলে গেল। টিকে গম্ভীরভাবে বলল, 500 টাকায় আমাকে দিয়ে খুন করাতে চেয়েছিলি। হ্যাঁ, টিকে তোর কাছে খুব সস্তা হয়েছে না। 500 যে তোকে দেওয়া হচ্ছে এই ঢের। কালী স্যাঁকড়া হাত বাড়িয়ে বলল, আংটিটা যদি খাঁটি হয় তবে 5,000 দিতে পারি। ষষ্ঠী পাবে ওই 500। রাজি থাকলে দে। দুপক্ষে তুমুল দরাদরি শুরু হয়ে গেল। আধ ঘন্টা বাদে সিদ্ধান্ত হলো ষষ্ঠী 500 পাবে, টিকে পাবে 10,000। টিকের ট্যাঙ্ক থেকে আংটিটা বের করে কালী স্যাঁকড়ার হাতে দিয়ে বলল, দেখো জিনিসটা খাঁটি তো? কালী স্যাঁকড়ার চোখে ঠুলির মতন একটা আতশ কাঁচ লাগিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আংটিটা দেখে বলল, সেইটাই সন্দেহ নেই, কিন্তু আজ রাতে তো টাকাটা দিতে পারছি না। আমার যা ছিল এখন সব গেছে। তারপর একটা ঘোর অমাবস্যায় ঘরের টাকা বের করাও পাপ। কাল সকালে এসে টাকা নিয়ে যাস। টিকে মাথা নেড়ে বলল, ও বাবা, তা হবে না। টাকা না পেলে আংটি তোমার কাছে গচ্ছিত রাখে কোন মুখ্য? বেজার মুখে কালী দেওয়ালে লাগানো গুপ্ত সিন্দুক খুলে টাকা বের করে দিয়ে বলল, এখন বিদায় হ, আমার অনেক কাজ। ষষ্ঠী আর টিকে বেরিয়ে এলো। টিকের মুখে হাসি, ষষ্ঠী ধূতের খুঁটিতে চোখ মুছছে। কে পর্বটা ভালো লাগলো? ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমি কথা দিচ্ছি পরের পর্বটা আমি তাড়াতাড়ি নিয়ে আসবো।